নমস্কার, ক্যাসেল অফ স্টোরিজে সকল শ্রোতা বন্ধুদেরকে স্বাগত জানাই। আমাদের আজকের পরিবেশনা হেমেন্দ্র কুমার রায় রচিত কে। শুনতে থাকুন আমাদের আজকের গল্প। উড়িষ্যায় বেড়াতে গিয়েছিলাম আমি আর রূপলাল। এদেশে সেদেশে ঘুরে ভুবনেশ্বরে গিয়ে হাজির হলাম। এক দুপুরবেলা খণ্ডগিরি আর উদয়গিরি দেখতে গেলাম। যাওয়ার সময় পান্তা সাবধান করে দিলে আমরা যেন সন্ধ্যা হবার আগেই ফিরে আসি, কারণ খণ্ডগিরিতে নাকি নরখাতক বাঘের বিষম উপদ্রব হয়েছে। বাঘের কবলে পড়ে 1 মাসের মধ্যে 5 জনের প্রাণ গিয়েছে। কথা শুনে ভয় পেলুম না, কারণ আমাদের সঙ্গে বন্দুক ছিল। খণ্ডগিরি ও উদয়গিরি দেখতে দেখতে বেলা পড়ে এলো, এবং বেলা পড়ে আসার সঙ্গে সঙ্গেই সারা আকাশ কালো করে শুরু হলো ঝড় বৃষ্টি। তাড়াতাড়ি ছুটে এসে ডাকবাংলোর ভিতরে আশ্রয় নিলাম। বিকাল গেল, সন্ধেও উতরে গেল, কিন্তু সে ঝড় বৃষ্টি তবুও থামল না। বাংলোর বেয়ারা এসে বললে, বাবু, আজ আপনারা এখান থেকে যাবেন কেমন করে? কেন, যেমন করে এসেছি তেমন করেই ফিরে যাব, অর্থাৎ 2 পায়ে ভর দিয়ে। আজ আর তা পারবেন না, একেই ঝড় জল, তার উপরে শুনেছেন তো? হ্যাঁ, বাঘের উপদ্রবের কথা বলছো তো? শুনেছি। খালি বাঘ নয়, পেতনির ভয়ও তো আছে। তাহলে আজ আমরা এই বাংলোতেই রাত কাটাবো। জীবনে কখনো পেতনি দেখিনি, আজ দেখব। আর যদি পছন্দ হয় তাহলে সেই পেতনিটিকেই বিয়ে করে দেশে ফিরব। বাবু, আপনি জানেন না তাই ঠাট্টা করছেন। বেশ, আপনারা তাহলে আজ এখানে থাকবেন তো? হ্যাঁ, থাকব। তাহলে আপনাদের জন্য রান্না বান্নার আয়োজন করি গে। এই বলে বেয়ারা চলে গেল। রাত হলো, বৃষ্টি এখনো ঝরছে, ঝড় এখনো গর্জন করছে। রাত্রে খেতে বসেছি, এমন সময় বাংলোর দরজায় ঘন ঘন করঘাত হতে লাগলো। আশ্চর্য হয়ে ভাবতে লাগলো, এমন স্থানে এই দুর্যোগের দরজা ঠেলে কে? বেয়ারা চেঁচিয়ে জিজ্ঞেস করলো, কে কে? বাহির থেকে ভীত কাতর নারী কণ্ঠে সাড়া এলো, যাও, দরজা খুলে দাও। বেয়ারা 1 পাও নড়ল না, সেইখানে দাঁড়িয়ে তেমনি করেই কাঁপতে লাগলো। রূপলাল তার ভয় দেখে হাসতে হাসতে দরজার দিকে এগিয়ে গেল। বেয়ারা ছুটে গিয়ে দরজায় পিঠ দিয়ে দাঁড়িয়ে মিনতি করে বলল, পায়ে পড়ি বাবু, দরজা খুলবেন না, ও মানুষ নয়। বলেছি তো, আমি পেতনি বিয়ে করতে চাই, ও মানুষ না হলেই আমি বেশি খুশি হব। বাহির থেকে আবার আর্তস্বরে শোনা গেল, রূপলাল আর বাধা মানল না। বেয়ারাকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে এক টানে সে দরজায় খিলটা খুলে দিল। একটা ঝোড়ো হাওয়ার সঙ্গে সঙ্গেই দরজা ঠেলে তাড়াতাড়ি ভিতরে প্রবেশ একটি স্ত্রী মূর্তি করল। তাকে ভালো করে দেখবার আগেই বাতাসের ঝাপটে ঘরের আলোটা গেল নিভে। বেয়ারাটা হাউমাউ করে চেঁচিয়ে কেঁদে উঠল। সেই অন্ধকার রাত্রি, সেই ঝড় বৃষ্টি, সেই পার্বত্য অরণ্যর ঘন ঘন দীর্ঘশ্বাস, সেই অজানা নারী মূর্তির আকস্মিক আবির্ভাব, এবং আলোকহীন ঘরের ভিতর বেয়ারার সেই কান্না, এই সব মিলে চারিদিকে কেমন একটা অস্বাভাবিক ছমছমে ভাব তৈরি করল। আমি ব্যস্ত হয়ে বলল, রূপলাল, রূপলাল, শিগগির দরজাটা বন্ধ করো, আমি আবার আলোটা জ্বেলে নিই। রূপলাল দরজার খিল তুলে দিতে আমি আবার আলোটা জ্বালালুম।
কৌতূহলী চোখে ফিরে দেখল ঘরের কোণে দাঁড়িয়ে একটি অসীম রূপসী মেয়ে ভয় ঠক ঠক করে কাঁপছে। তার এলোমেলো চুলগুলো এলিয়ে মুখ, কাঁধ ও বুকের উপর এসে পড়েছে এবং তার সর্বাঙ্গ বৃষ্টির জলে ভিজে গেছে। মেয়েটির বয়স হবে 18 কি 19। ঘরের আর একদিকে মেঝের ওপর উবু হয়ে বসে দুই হাতে মুখ ঢেকে উড়ে পেয়ারাটা তখনও ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল। মেয়েটি প্রথমেই আশ্চর্যভাবে জিজ্ঞেস করল, ও ও অমন করে কাঁদছে কেন? ওর ধারণা আপনি একটি নিখত পেতনি। মেয়েটি চমকে উঠল, তারপর মুখের ওপর থেকে চুলের গোছা সরিয়ে দিয়ে বললে, আমায় কি পেতনির মতো দেখতে? যাই হোক, সে কথা থাক। বড় বিপদ থেকেই আপনারা আমায় আজ উদ্ধার করলেন। আমি খণ্ডগিরি দেখতে এসেছিলাম, কিন্তু হঠাৎ ঝড় বৃষ্টি আসতে এতক্ষণ একটা গুহার ভিতরে ঢুকে আত্মরক্ষা করছিলাম। হয়তো সেই গুহার ভিতরেই আজ রাতটা কাটিয়ে দিতাম, কিন্তু হঠাৎ গুহার খুব কাছ থেকেই আমার কানে ভেসে এলো বাঘের গর্জন। তাই প্রাণের ভয় এই ঝড় বৃষ্টিতে কোনো রকমে এখানে পালিয়ে এসেছি। রূপলাল নিজের সিল্কের চাদরখানা খুলে মেয়েটির হাতে দিয়ে বলল, আপনার কাপড় চোপড় সব ভিজে গেছে। পাশের ঘরে গিয়ে ভিজে কাপড় চোপড় ছেড়ে আপাতত এই চাদরখানা ব্যবহার করতে পারেন, কিন্তু আজ রাতে খাবেন কি? আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে। মেয়েটি পাশের ঘরে যেতে যেতে বলল, এক রাত না খেলে আমি মরে যাব না। আমি আর রূপলাল আলোর শিখাটা খুব কমিয়ে দিয়ে শুয়ে পড়লুম। বন্দুকটা শুইয়ে রাখলুম ঠিক আমাদের মাঝে। শুয়ে শুয়ে শুনতে লাগলুম বন জঙ্গলের উপরে, পাহাড়ের ওপরে বৃষ্টিবালার অশ্রান্ত নৃত্য নুপুরধ্বনি। রূপলাল আমার কানের কাছে মুখ এনে বলল, আচ্ছা ভাই, ওই মেয়েটির ইতিহাস কি তোমার কাছে একটু উদ্ভট মনে হলো না? কেন বলো তো? ওই মেয়েটি কে? ওর কি কোনো অভিভাবক নেই? এত বড় মেয়েকে কেউ কি একলা এভাবে বিদেশে ছেড়ে দেয়? ওর মাথায় সিঁদুর নেই, গায়ে একখানা গয়নাও নেই। ওর সবই যেন কেমন রহস্যময়। ওইসব বাজে কথা ভেবে তুমি তোমার মাথা গরম করতে থাকো, ততক্ষণ আমি এক ঘুম দিয়ে নিই। আমার যখন বেশ তন্দ্রা আসছে তখন শুনলাম রূপলাল আপন মনে বলছে, অমন সুন্দরী মেয়ে, কিন্তু তার চোখ দুটো কি তীক্ষ্ণ। ওর চোখ দুটো যেন ওর নিজের নয়, যেন কোনো হিংস্র জন্তুর চোখ। কতক্ষণ ঘুমিয়েছিলুম জানি না। হঠাৎ কি একটা অস্বস্তিকর ভাব নিয়ে আমি ধর্মর করে জেগে উঠলাম। তারপর চোখ খুলেই যে দৃশ্য দেখলাম, সারা জীবনে কোনো দিন তা ভুলতে পারবো না। এ ঘর থেকে পাশের ঘরে যাবার দরজার দিকে পেছন করে মাটির ওপর স্থিরভাবে বসে আছে প্রকাণ্ড একটা বাঘ। আমার বুকের গতি হঠাৎ যেন থেমে গেল। অত্যন্ত আড়ষ্টভাবে স্তম্ভিত নেত্রে বাঘটার দিকে তাকিয়ে রইল। সেও তাকিয়ে রইল আমার দিকে। এইভাবে কিছুক্ষণ কেটে গেল। ইতিমধ্যে অল্পে অল্পে হাত সরিয়ে পাশের বন্দুকটা আমি চেপে ধরলুম। বাঘটা আস্তে আস্তে উঠে দাঁড়ালো, তারপর হঠাৎ হেট হয়ে পড়ল লাফ মারবার জন্য। চোখের নিমেষে আমিও বন্দুকটা নিয়ে উঠে বসলুম এবং তাকে লক্ষ্য করে গুলি ছুড়লুম। একটা উল্টো ডিগবাজি খেয়ে বাঘটা পাশের ঘরে গিয়ে পড়ে অন্ধকারে মিলিয়ে গেল। সঙ্গে সঙ্গে স্ত্রী কণ্ঠে বারবার ভীষণ আর্তনাদ। ধড়াম করে একটা দরজা খোলার শব্দ, দ্রুত পদধ্বনি।
তারপর সব আবার স্তব্ধ। বন্দুক হাতে করে মূর্তির মতো বিছানার উপর বসে রইলুম। রূপলাল জেগে বিছানার উপর থেকে লাফিয়ে নিচে নেমে উদ্ভ্রান্তের মতো বলে উঠল, কে 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 চেঁচালো অমন করে? বন্দুক ছুড়লে কেন? বাঘ, বাঘ। এখন এখন ও ঘরে ঢুকেছে। সেই মেয়েটি চিৎকার করছে। সর্বনাশ, বাঘ বোধহয় তাকেই ধরেছে। বলতে বলতে বেগে রূপলাল পাশের ঘরে গিয়ে ঢুকলো। আমিও বন্দুক আর লণ্ঠনটা নিয়ে তার সাথে ছুটলুম। পাশের ঘরে কেউ নেই, খালি একটা খোলা দরজা দিয়ে হু হু করে ঝোড়ো হাওয়া ঢুকছে। আর কোনো আশা নেই, কিন্তু বাঘ এখানে এলো কেমন করে? রূপলালের কথায় কোনো জবাব দিলুম না। আমি তখন আর একটা ব্যাপার সবিস্ময় লক্ষ্য করলাম। ঘরের ভিতর থেকে একটা একটানা রক্তের রেখা বাইরের দিকে সোজা চলে গিয়েছে। পরে পরে একখানা করে রক্তাক্ত পায়ের ছাপ, মানুষের পা। সবিস্ময় বললুম, দেখো রূপলাল, দেখো, কি আশ্চর্য ব্যাপার। রূপলাল অনেকক্ষণ সেই দিকে তাকিয়ে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল। তারপর বলল, এত রক্ত, কিন্তু একটাও বাঘের পায়ের দাগ নেই কেন? এই পায়ের দাগগুলো দেখলে মনে হয় যেন কোনো মানুষের একখানা পা আহত হয়েছে, আর আর সেই আহত পায়ের রক্ত ছড়াতে ছড়াতে সে এ ঘর থেকে হেঁটে বাইরে বেরিয়ে গেছে। বাঘ যদি সেই মেয়েটিকে ধরে নিয়ে যেত, তাহলে তাকে মুখে করে টেনে হিঁচড়ে নিয়ে যেত, আর তাহলে এখানে কখনোই এমন পায়ের ছাপ পড়তো না। সেই রক্তের দাগ ধরে আমরা বাইরে বেরিয়ে গেলাম। এবারে দেখলাম কাদার ওপর দিয়ে এক জোড়া মানুষের পায়ের ছাপ বরাবর বনের দিকে চলে গিয়েছে। রূপলাল মাথা নেড়ে বললে, তুমি ঘুমের ঘোরে স্বপ্ন দেখেছো নিশ্চয়ই। সেই মেয়েটি আবার পালিয়েছে, বাঘটা কিছুই এখানে আসেনি। আমি নিজের চোখে বাঘ রেখেছি, নিজের হাতে গুলি ছুঁড়েছি, আর সে নিশ্চয়ই আহত হয়েছে। তোমার গুলি খেয়ে বাঘ কি পাখি হয়ে ডানা মেলে আকাশে উড়ে গেল? দরজার সামনে এই কাদামাটি, কিন্তু এখানে বাঘের পায়ের দাগ কোথায়? ঘরের ভিতরে মেয়েটি ছিল, কেবল সেই যে বেরিয়ে গেছে তার স্পষ্ট চিহ্ন কাদার উপর পড়েছে। কোনো বাঘ ঘর থেকে বেরোয়নি। আমার মনে হয় তোমার গুলিতে সেই মেয়েটি আহত হয়ে পালিয়ে গেছে। হঠাৎ একটা বিচিত্র সম্ভাবনা আমার মাথার ভিতরে জেগে উঠল। তাড়াতাড়ি রূপলালকে টানতে টানতে আবার ঘরের ভিতরে এনে সজোরে দরজা বন্ধ করে দিয়ে সভয়ে বলল, রূপলাল, পৃথিবীর সব দেশের লোকেরই একটা বিশ্বাস আছে, কোনো কোনো বাঘ নাকি আসলে বাঘ নয়। রূপলাল, আজ রাত্রে যে স্ত্রীলোকটা এখানে এসেছিল, সে কে? গুলি করলুম বাঘকে, চিৎকার করলো একটা স্ত্রীলোক। এর মানে কি? সে কে? রূপলাল অবাক হয়ে আমার মুখের পানে তাকিয়ে রইল। অনেকক্ষণ পরে সে বলল, তুমি কি বলতে চাও? তাহলে ওই উড়ে বেয়ারাটার কথাই সত্যি? শুনছিলেন হেমেন্দ্র কুমার রায় রচিত কে। আমাদের আজকের গল্পটি আপনাদের যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল ক্যাসেল অফ স্টোরিজকে সাবস্ক্রাইব করুন। আমরা খুব শীঘ্রই আরও একটি নতুন গল্প নিয়ে ফিরব।